দুই স্কুল শিক্ষিকা নেহা এবং অনুজা জনগণনার কাজ করার জন্য গিয়ে পৌঁছায় জনবসতি থেকে দূরে একটি নির্জন বাড়িতে, যে বাড়িতে লুকিয়েছিল একটু ভয়ঙ্কর রহস্য। বাড়ির ভয়াবহতা সম্পর্কে অজ্ঞাত এই দুই মেয়ে সেই বাড়িতে পৌঁছানোর পর তাদের যা করুণ পরিণতি হয় তা আপনাদের হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের নাগপুরে ঘুরে যাওয়া এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই মুভির কাহিনী প্রত্যেক মুহূর্তে আপনাদের হার্টবিট বাড়িয়ে দেবে। মুভি শেষ হলেও মুভির মধ্যে থাকা বিভিন্ন স্পর্শকাতর দৃশ্যগুলি দীর্ঘ সময় ধরে আপনাদের মনে গেঁথে যাবে। তাহলে চলো হৃদয় শক্ত করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো কাহিনী শুরু হয় শহর থেকে দূরে একটি নির্জন এলাকায়, যেখানে আমরা এক ব্যক্তিকে ইলেকট্রিক বলে কিছু নাম্বার লিখতে দেখি। লোকটি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, মূলত গ্রামে গ্রামে ঘুরে কারেন্টের পোল গুনায় ওনার কাজ। এবার পোল গুনতে গুনতে লোকটি সেই এলাকায় নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা একটি বাড়ির কাছে আসে। দীর্ঘ সময় ধরে একটানা রোদে গরমে কাজ করার জন্য লোকটি তৃষ্ণা পায়, তাই সামান্য জল যাওয়ার জন্য লোকটি সেই বাড়ির দরজায় নক করতে শুরু করে। এর মধ্যে লোকটি ঘরের ভিতর থেকে কোনো মেয়ের চিৎকার আর 21 স্থানীয় একটি সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজে শোনা যায়। লোকটি অনেকক্ষণ দরজায় নক করার পর এক মহিলা এসে বাইরে দরজা খুলে দেয় এবং এইখানেই এই দৃশ্য ব্ল্যাক আউট হয়। এরপর আমাদের তনুজা নামে একটি মেয়েকে দেখানো হয়। তনুজা খুবই সাধারণ একটা মেয়ে, বহু বছর আগে তার মা মারা গেছে, আর তখন থেকেই তার বাবা একা হাতে অনুজাকে মানুষ করে এসেছে। অনুজা একজন সরকারি স্কুলের শিক্ষিকা, পেশার কারণে তাকে তার বাড়ি ছেড়ে শহরে থাকতে হয়। আর তাছাড়া অনুজার বিয়েও ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দেখি অনুজার হবু স্বামী অনুজার এই চাকরি করার বিষয়টা মেনে নিতে পারেনি। তার ইচ্ছা বিয়ের পর অনুজা যেন জব ছেড়ে দেয় আর একজন সাধারণ বিবাহিত মেয়ের মতো জীবনযাপন করে। শুধুমাত্র অনুজার হবু বাড়ি নয়, অনুজার বাবারও সে একই ইচ্ছা। তবে অনুজার এই বিষয়টা পছন্দ হয় না, সে নিজের উপার্জনের পয়সায় বাকি জীবনটা কাটাতে চায়। যাই হোক, অনুজা স্কুলে আসে, তখন অমল নামের এক সহকর্মী নানা বাহানায় অনুজার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অনুজা তাকে পাত্তাই দেয় না। এরপর স্কুলে ক্লাস চলাকালীন কালেক্টর অফিস থেকে অনুজাকে ডাক পাঠানো হয়। প্রধানত জনগণনার কাজের জন্য তাকে ডাকা হয়েছিল। আসলে ভারতে প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা করা হয়। বাড়িতে বাড়িতে এসে কিছু সরকারি অধিকারী পরিবারের সদস্য সংখ্যা, তাদের নাম, তাদের বয়স সবকিছু ডিটেলস নিয়ে যায়। এক্ষেত্রে সেই কাজের দায়িত্ব দেওয়া হয় অনুজাকে। তো সুপারভাইজার অনুজার পার্টনার হিসাবে অমলকে ঠিক করে। এটা শুনে অমল খুব বেশি খুশি হয়ে যায়, কিন্তু অনুজা তার সুপারভাইজারকে বলে, স্যার, আমি কোনো পুরুষের সাথে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে কোনো মহিলাকে পাঠান। তো সেখানে নেহাও উপস্থিত থাকে, সে তখনই অনুজার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এবার পরের দিন অনুজা এবং নেহা একের পর এক গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ির সদস্যদের ডিটেলস বের করতে শুরু করে। এইভাবে ঘুরতে ঘুরতে তারা দুজন গ্রাম থেকে দূরে সেই বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে কাহিনীর শুরুতে সেই ইলেকট্রিশিয়ান পৌঁছেছিল। নেহা অনুজাকে বাধা দিয়ে বলে, এই বাড়িতে মনে হচ্ছে কেউ থাকে না, তাই এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু অনুজা তারপরেও সেই বাড়ির ভিতরে যেতে থাকে। অনুজা নেহাকে নিয়ে সেই বাড়ির দরজা নক করতে থাকে, তবে কারোর আওয়াজ শোনা যায় না। এবার দেখতে দেখতে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো মতে তারা ফাইল মাথায় নিয়ে বৃষ্টি থেকে বাঁধার চেষ্টা করে। এমন সময় সেই বাড়ির দরজা হঠাৎ করে খুলে যায়। দরজা খুলে 18 থেকে 20 বছর বয়সে একটি যুবতী মেয়ে। মেয়েটি হাফ দরজা খুলে জিজ্ঞাসা চোখে দাঁড়িয়ে থাকে। তো অনুজা এবং নেহা তার পরিচয় জানিয়ে বলে যে আমরা জনগণনার জন্য এসেছি। কিন্তু এত কিছু জানার পরেও মেয়েটির দরজা খোলা তো অনেক দূরের কথা, তার মুখ ফুটে একটা কথাও বলে না। এদিকে বৃষ্টির বেগ আরো বাড়ছিল, যে কারণে অনুজা এবং নেহা জোর জবরদস্তি মেয়েটাকে ঠেলে দিয়ে বাড়ির ভেতর ঢুকে যায়। বাড়ির ভিতরে আসতে তারা দেখে যে অজ্ঞাত মেয়েটি অন্তঃসত্ত্বা। অনুজা মেয়েটি থেকে তার পরিবার এবং তার ডিটেলস চাইতে শুরু করে। মেয়েটি জানায় তার নাম পর্ণা, আর এই বাড়িতে মোট 4 জন লোক আছে, আমি, ঘনশ্যাম, আম্মা এবং ভোলা। ভোলা আমার বাড়ির চাকর। অনুজা মনে করে যে ঘনশ্যাম হয়তো পর্ণার স্বামী। অনুজা পর্ণাকে জিজ্ঞাসা করে, এটা কি আপনার প্রথম বাচ্চা? পর্ণা বলে, না, এর আগেও আমি 4টি সন্তানের জন্ম দিয়েছিলাম, তবে প্রত্যেকবার বাচ্চারা জন্ম নেয় এবং কিছুক্ষণ কান্না করার পর মারা যায়। কথাটা শুনে চমকে ওঠে নেহা এবং অনুজা বলে, প্রত্যেকবারই মারা যায়? পর্ণা অবলীলাই বলে, হ্যাঁ। অনুজা জিজ্ঞাসা করে, কোন হসপিটাল থেকে আপনার বাচ্চা ডেলিভারি হয়? মেয়েটি উত্তর দিতেই যাবে এমন সময় সেখানে এক বয়স্ক মহিলা আসে, যার নাম লীলা। লীলা তাদের দুজনকার পরিচয় জানতে চাইলে তারা জানায় যে তারা জনগণনার কাজে এসেছে। আসলে লীলা ছিল হ্যান্ডিক্যাপ, পা টেনে টেনে সে বিছানায় এসে বসে। কাহিনীর শুরুতে সেই ইলেকট্রিশিয়ানকে মূলত এই লীলাই দরজা খুলে দিয়েছিল। যাই হোক, লীলা খুব অভদ্র সুরে তাদের বলে যে যদি আপনাদের কাজ হয়ে গিয়ে থাকে তবে আপনারা আসতে পারেন। তারা দুজনেই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অনুজা নেহাকে বলে, পর্ণার গলায় যে ক্ষতচিহ্ন আছে তুই তা লক্ষ্য করেছিস? তাদের এই কথাবার্তার মাঝে সেখানে এক ব্যক্তি আছে যার নাম ছিল ভোলা। ভোলা অদ্ভুত এক কামুক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে, যেন বহু বছর পরে সে প্রথমবার কোনো মেয়েকে দেখছে। অনুজা এবং নেহা এতে বেশি পাত্তা দেয় না, তারা স্কুটি চালিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুদূর যাওয়ার পর কি একটা মনে হতে অনুজা সেই বাড়ির একটা ছবি তুলে দেয়। তারপর অনুজা বাড়ি ফিরে এলে তার হবু বর তাকে ফোন করে। সেই একই কথা বলতে থাকে যে অনুজাকে কিন্তু বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে, কিন্তু অনুজার মন পড়ে থাকে সেই বাড়িটির উপরে। কিছু তো রহস্য লুকিয়ে আছে সেই বাড়িতে। এরপর কেটে যায় 2 মাস। তো একদিন স্কুলে এসে অনুজা নেহাকে আবারও সেই বাড়িতে যাওয়ার কথা বলে, কারণ পর্ণার জন্য তার চিন্তা হচ্ছিল। নেহা কোনোভাবে এই পাগলামিতে সাই দেয় না। অনুজা বলে, তোর কি ওই বাড়ির সদস্যদের সন্দেহজনক লাগেনি? নেহা বলে, হ্যাঁ,
তারা প্রত্যেকেই রহস্যজনক ছিল, কিন্তু তাতে আমাদের কি? আমি তো কোনো শর্তেই ওই বাড়িতে যাব না। তবে অনুজার বারবার অনুরোধে নিয়ে অনুজার সাথে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলে। বাড়িতে পৌঁছাতে ভোলা বিজ্ঞানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তাদের সাদর আমন্ত্রণ জানায়। মিয়া এবং অনুজা সে লীলাকে বলে, আমরা কি একবার পর্ণার সাথে দেখা করতে পারি? লীলার উত্তরের অপেক্ষা না করে ভোলা বলে দেয় পর্ণার শরীর খুব খারাপ, তাই সে নিচে আসতে পারবে না। এটা শোনার পর অনুজার জিজ্ঞাসু চোখ দেখে লীলা ভোলাকে কিছু একটা ইশারা করে এবং সে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর চলে যায় এবং সেখানে আসে এক ব্যক্তি যার নাম ঘনশ্যাম। ঘনশ্যাম বর্তমানে 5 বছরের মৌনব্রত পালন করছে, যার মধ্যে 3 বছর পার হয়েছে আর বাকি 2 বছর, যে কারণে ঘনশ্যাম কারোর সঙ্গে কথা বলে না। যাই হোক, নিয়াদ জিজ্ঞাসা করে, এতদিন নিশ্চয়ই পর্ণার ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা কেমন আছে? লীলা বলে, হ্যাঁ ডেলিভারি তো হয়েছে, তবে 2 সপ্তাহ আগে বাচ্চা মারা গেছে। এই বিষয়টিতে দুজনেই মনে সন্দেহের মেঘ আরো বেশি জোরালো হয়। বিষয়টিতে নিয়া খুব ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে, কিন্তু ভোলা তো নাচরবান্দা। সে বারবার বলে, আরে চলে যাচ্ছেন যে, আমার হাতে চাটুকু তো খেয়ে যান। এমন সময় আবারও অজেরও বৃষ্টি নামে। তো এই দুজনের কাছে সেই বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। তারা আবারও সেই ঘরে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু বৃষ্টি কমার নামই নাই না। এক পর্যায়ে রাতে তারা সকলে মিলে ডিনার করতে বসে। নিয়া খাবার খেতে যায়, তখনই ঘনশ্যাম তাকে আটকে দেয়। এই বাড়ির নিয়ম অনুযায়ী তাদের বাড়ির গাভী গঙ্গা খাবার খাওয়ার পরেই তারা খাবার গ্রহণ করতে পারবে। ভোলা এসে জানায় যে সে গঙ্গাকে খেতে দিয়েছে। অতএব সকলে এবার রাতের খাবার খেতে শুরু করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো, খাবার পেয়ে দীর্ঘদিন ক্ষুধার্তের মতো পর্ণা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। 2 হাত কাজে লাগিয়ে পশুর আচরণে গোগ্গাসে খাবার খেতে শুরু করে। বিষয়টা অনুযায়ী এবং নেয়ার খুব অদ্ভুত লাগে। খাবার খাওয়া শেষে ভোলা তাদের দুজনকে বিশ্রাম নেওয়ার জন্য একটি আলাদা রুম দেখতে দেয়। আর লক্ষণীয় বিষয় হলো, ভোলা নেহাকে খুব খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে। যাই হোক, অনুজা রুমের দরজা লাগিয়ে দেয় এবং বিশ্রাম নিতে শুরু করে। কিছুটা রাত বাড়লে বৃষ্টি থেমে যায়। অনুজা নেহাকে বলে, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু নিহা বলে, এই মধ্যরাতে অন্ধকারে আমরা কি করে যাব? তার উপরে এই এলাকায় না তো কোনো লাইট আছে, না আছে ভালো রাস্তা। তোমার গাড়ি যদি কোনোভাবে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়, আমরা মহা ঝামেলায় পড়ে যাবো। তো তখনই নিহার দাদার ফোন আসে এবং মিয়া তার দাদাকে জানায় সে অনুজার বাড়িতে আছে আর তার বাড়ি ফিরতে একটু দেরি হবে। এবার তাদের এই কথা গোপনের মাঝে হঠাৎ কেউ যেন তাদের দরজা নক করে। অচেনা আতঙ্কে আতকে ওঠে এই দুজন। অনুজা হাতে একটা রড লুকিয়ে নিয়ে দরজা খোলে আর দেখে বাইরে জলের মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভোলা। ভোলা জল দিতে এসে উনিয়াকে অদ্ভুত নজরে দেখতে থাকে। তখন নিয়া তার দাদাকে সে কোথায় আছে তার বর্তমান অবস্থা না জানিয়ে তাকে একটা ভুল ঠিকানা দেয়, যেটা শুনে ফেলে ভোলা ছুটে ঘনশ্যামের কাছে আসে। সে তখন তার মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। ভোলা বলে, দাদা, মেয়েগুলো নষ্ট চরিত্রের, বাড়িতে মিথ্যা বলে এখানে এসেছে, আর কেউ জানেও না যে মেয়েগুলো এখানে আছে। অনেকদিন তো হয়ে গেল, আমি কি যাব? ভোলার চোখ থেকে কামনার আগুন ঝরে পড়ছিল। সে বারবার ঘনশ্যামের অনুমতি চাইতে থাকে, কিন্তু কিছুক্ষণ ভাবার পর ঘনশ্যাম তাকে নিষেধ করে দেয়। তো ভোলা মুখ নামিয়ে সেখান থেকে চলে যায়। ভোলা চলে যাওয়ার পর লীলা বলে, তুমি যদি ভোলার খোরাক না দাও তবে ও কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। ঘনশ্যাম এবার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। মা ঘুমিয়ে গেলে মায়ের কপালে একটি চুমু দিয়ে সে বাইরে আউট হাউসে চলে যায়। এদিকে নতুন জায়গা হওয়ার কারণে অনুজার কোনো মতে ঘুম আসছিল না। এমন সময় অনুজা লক্ষ্য করে ঘনশ্যাম কোনো এক পুরুষের বডি বাড়ি থেকে বের করে আউট হাউসের দিকে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে তার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হয়। এটা অন্ধকার হওয়ার কারণে সে বুঝতে পারে না সেটা কার শরীর। তখন সব মিলে এই বাড়ির পরিবেশ ভয়ানক হয়ে উঠতে শুরু করে। অনুজা তখনই নিয়াকে দেখে ওঠায় এবং বলে, আমাদের দুটো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো তারা কোনোভাবে সবার চোখ আড়াল করে সেই বাড়ির বাইরে চলে আসে। তবে বাড়ি যাওয়ার পরিবর্তে তারা গিয়ে পৌঁছে সেই আউট হাউসে, আর যেটা তাদের সর্বনাশের প্রধান কারণ হতে চলেছে। সেই রুমের ভেতর যেতে একটি বড় হাড়হিম করা দৃশ্য তাদের সামনে আসে। মেঝেতে পড়েছিল একটা মানুষের রক্তাক্ত কাটা আঙুল। এবার তারা সেই রুম সার্চ করলে সেখানে একটা লোককেও দেখতে পায়। ব্যক্তিটি প্রায় মরণাপন্ন, আর এই লোকটি আর অন্য কেউ নয়, এই হলো সেই ইলেকট্রিশিয়ান যে মুভির শুরুতে এই বাড়িতে জল চাইতে এসেছিল। লোকটিকে দেখা মাত্র দুজনে ভয় পেয়ে আলাদা আলাদা রাস্তায় দৌড় দেয়। অন্ধকারে জ্ঞানশূন্য হয়ে দৌড়ানোর জন্য তারা পথ হারায়, তবে একসময় একে অপরকে খুঁজে ফেলে। এর মধ্যে জঙ্গলে কিছু ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজ শুনতে পায় তারা। সেই কর্কশ আত্মনাতে ভয় পেয়ে তারা আবারও বাঁচার জন্য সেই ঘরের কাছে চলে আসে এবং নিজেদের ফোন খুঁজতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো কি, তাড়াহুড়োর মধ্যে তনুজার ফোন বাইরে জলে পড়ে গিয়েছিল এবং নিহা তার ফোন সেই রুমেই রেখে এসেছিল যেখানে ভোলা তাদের থাকতে দিয়েছিল। তো তারা কোনোভাবে লুকিয়ে সেই রুমে গিয়ে পৌঁছায়। কিন্তু রুমে আসার পর তারা নিজেদের পারিবারিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। তাদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি এই দুজনও পারিবারিক হিংসার শিকার। অনুজার বাবা অনুজার মায়ের ওপর খুব টর্চার করতো, এমনকি নিহার বাবাও তার মাকে মারধর করতো। বর্তমানে নিহার দাদা সেই একই কাজ নিহার সাথে করে। তো সেই রাত কোনোভাবে তারা এক প্রকার জেগেই কাটিয়ে দেয়। সকাল হতেই তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়, কারণ আর এক মুহূর্তে এ বাড়িতে থাকা যাবে না। এই বাড়ি থেকে তাদের এখনই বেরোতে হবে। সকাল হতেই লীলা ঈশ্বরের কিছু বাণী পাঠ করতে শুরু করে এবং সেখানে পর্ণা বসে থাকে, যে আপন মানে একটা পিঁপড়ে নিয়ে খেলতে থাকে। আমরা দেখি পর্ণা বারবার সেই পিঁপড়ের রাস্তা ব্লক করছিল। যে দৃশ্য একটা গভীর তাৎপর্য আছে, যেটা কাহিনী যত এগিয়ে যাবে আমরা বুঝতে পারবো। মিহা এবং অনুজা বাড়ি থেকে বেরিয়ে যায়। তো ভোলা রীতিমতো তাদের আটকানোর চেষ্টা চালাতে থাকে। সে বলে, আরে জলখাবার তৈরি হয়ে গেছে, খেয়ে দিয়ে না যেও। কিন্তু নেহা এবং অনুজা কোনো কথায় কান দেয় না। এবার যখন মেয়ে দুটি সেখান থেকে চলে যেতে থাকে তখন লীলা তার ছেলেকে বলে ওঠে, তুমি ওদের আটকাবে না? ঘনশ্যাম মাথা
নাড়িয়ে বলে না, সে তাদের আটকাবে না। এমন সময় নীলা বলে ওঠে, কাল যখন তুমি আউট হাউসে গিয়েছিলে মেয়ে দুটি তোমাকে ফলো করে সেখানে গিয়েছিল। ব্যাস, এই কথা শোনার পর ঘনশ্যাম বুঝে যায় যে তার কীর্তিকলাপ মেয়ে দুকে জেনে গেছে, আর তারা বাইরে গেলে নিশ্চিতভাবে পুলিশকে সবটা জানিয়ে দেবে। এদিকে অনুজা এবং নেহা গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম এবং ভোলা তাদের পিছু করতে শুরু করে। এবার দুর্ভাগ্যবশত কিছুতে যাওয়ার পরেই অনুজার স্কুটি রাস্তায় আটকে যায়। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত মাঠ ভিজেছিল, যে কারণে অনুজা আর কোনো মতে গাড়িটি স্টার্ট করতে পারে না। আর এই সুযোগেরই তো অপেক্ষা করছিল ঘনশ্যাম। ক্ষুধার্ত পশুর মতো সে ছুটে আসে তাদের দিকে এবং অনুজাকে মারধর করে তাকে বেঁধে দেয়। অন্যদিকে নিহা পালানোর চেষ্টা করলে ভোলা একটি পাথর ছুঁড়ে মারে, যেটি নিহার মাথায় গিয়ে লাগে। ফলস্বরূপ নিহাও পড়ে যায়। যখন অনুজা এবং নিহা নিজেদের চোখ খোলে, তারা নিজেকে একটি বন্ধ কামরায় দেখতে পায়। সেই রুমে একটা সিঁড়ি ছিল, সেই বরাবর যেতে অনুজা দেখে ঘনশ্যাম এবং ভোলা বাড়িতে ছোট্ট একটা আন্ডারগ্রাউন্ড বানিয়েছিল, যাতে এই রুমে তারা তাদের সমস্ত নৃশংস কাজগুলো করতে পারে। নিহা সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর রুমের দরজায় জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে। এবার এই আওয়াজে লীলা খুব বিরক্ত হয়ে ওঠে। তো ভোলা মেয়ে দুটির জন্য চরম এক ওষুধের ব্যবস্থা করে। সে জল গরম করে ফুটন্ত জল জানলা দিয়ে মেয়েগুলোর ওপর ঢেলে দেয়। সেই জলে নেহা শরীর জ্বলে যায়। নেহা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাদের ছাড়বে না, ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে, আর কেউ জানতেও পারবে না যে আমরা এখানে আছি। অনুজা নেহাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে অনুজাকে বলে, আমি তো এখানে আসতেই চাইনি, তুই জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিলি। কিন্তু অনুজাই বা কোথায় জানতো যে তারা এরকম বিপদের মুখে পড়বে। এদিকে অনুজার হবু বর তার খোঁজে তার বাড়িতে আসে, কারণ 2 দিন ধরে অনুজা তার ফোন ধরছিল না। এবার তখনই সেখানে নেহার ভাই চলে এসেছিল, যে বিনা কারণে অনুজাকে গালাগালি করতে শুরু করে। সে বলে, 3 মাস ধরে আমার বোন তোর হবু বয়ের সাথে ঘুরছিল, না জানি ও আমার বোনকে কোথায় নিয়ে গেছে। তো সে ক্রমাগত অনুজার সমস্ত রাগ তার হবু বরের প্রতি বের করতে শুরু করে। এদিকে অনেকটা সময় কেটে যায়, কিন্তু অনুজা এবং নেহা ওই রুম থেকে বের হতে পারে না। এর এক পর্যায়ে অনুজার কেন জানি মনে হয় যে নিশ্চয়ই পর্ণা ঘনশ্যামের স্ত্রী নয়, সে হয়তো তাদের মধ্যে কোনো শিকার, যাকে ঘনশ্যাম এবং ভোলা আটকে রেখেছে। আর যখনই পর্ণা বাচ্চার জন্ম দিত, এরা সেই বাচ্চাটাকে মেরে ফেলতো। এটা আন্দাজ লাগানোর পর অনুজা একটা প্ল্যান বানায়, আর সে উপরে গিয়ে দরজাটা ক্রমাগত ধাক্কা মারতে শুরু করে। যেই আওয়াজ শুনে ভোলা এবং ঘনশ্যাম সেই রুমে আসে, আর আসা মাত্রই অনুজা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতে লাভ কিছু হয় না। ভোলা আর ঘনশ্যাম খুব খারাপভাবে দুটি মেয়েকে মারতে শুরু করে। তাদের আত্মনাদ এই রুমের মধ্যেই হারিয়ে যায়, এবং পর্ণা এইসব কিছু দরজার বাইরে বসে দেখছিল, কিন্তু কিছু করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার মধ্যে ছিল না। তো যাই হোক, এই মারধরের কারণে ঘনশ্যামের হাতে আঘাত লাগে এবং রক্ত পড়তে শুরু করে। ঘনশ্যাম মেয়ে দুটোকে মেরে তার মায়ের কাছে এলে তার মা ভোলাকে বলে, যা তাড়াতাড়ি রান্নাঘর থেকে হলুদ নিয়ে আয় তো। আসল বিষয় হলো, লীলা খুব জঘন্য মানসিকতা মেয়ে। ছেলে যতই নোংরা কাজ করুক না কেন, লীলা সর্বদাই তার ছেলেকে সাপোর্ট করতো। মূলত ছেলেকে অনেক ক্ষেত্রেই খারাপ কাজ করতে বাধ্য করতো লীলা নিজেই। লীলা বুঝতে পারে যে তার ছেলের এখন কি প্রয়োজন। সে পর্ণাকে ইশারা করে উপরে যেতে বলে। ওপরে যেতেই ঘনশ্যাম পর্ণাকে ভোগ করতে শুরু করে। পর্ণা অবহেলায় সবকিছু সহ্য করতে থাকে। সে যেন এই সবকিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। যখন ঘনশ্যাম পর্ণার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে, তখনও পর্ণা একটা পিঁপড়ের সামনে রাস্তা বন্ধ করতে শুরু করেছিল। এই দৃশ্যের অর্থ হলো, পর্ণা দীর্ঘদিন সময় ধরে এই পরিবেশেই থেকে এসেছে। আজ নেহা এবং অনুজা প্রথম নয়, এর আগেও তারা অনেক মানুষকে বন্দী করে তাদের উপর টর্চার চালিয়েছে। আর একবার এই বাড়িতে এলে আর কখনো ফেরা যায় না। আর সেই বিষয়ের প্রভাব পর্ণার উপরেও পড়েছিল। শারীরিক অক্ষমতায় সে কোনো মানুষকে তো কায়েদ করতে পারে না, তাই সে পিঁপড়েদের কায়েদ করত। কিছু সময় পর রাত নেমে আসে। লীলা ভোলাকে বলে, মেয়েদের খেতে দিয়েছি, কিন্তু ভোলা বলে, তুমি যে বলেছিলে ওদের খেতে দিলে গায়ে জোর বেড়ে যাবে, সেই কারণে খেতে দেয়নি। কিন্তু লীলা বলে, আরে খাবার না দিয়ে ওরা মারা যাবে যে। ওইদিকে ঘনশ্যাম ওই দুজনের হাত বেঁধে সেই দড়ি গলার সাথে জড়িয়ে দিয়েছিল, অর্থাৎ কোনোভাবে যদি মেয়ে দুটি সামান্য লাফানোর চেষ্টা করে, তখন সেই দড়ি তাদের গলায় ফাঁস হয়ে শ্বাসরুদ্ধ করবে। এবার লীলার কথা মতো ভোলা খাবার নিয়ে যায় এবং সবার প্রথমে সে নেহাকে খাবার খাওয়াতে শুরু করে। নেহার মুখে খাবার দিতে দিতে সে নেহাকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করেছিল, কিন্তু অনুজা তো বসে থাকার পাত্র ছিল না। সে ভোলাকে আক্রমণ করে। তো রেগে গিয়ে ভোলা অনুজা গলা টিপে তাকে মারতে যায়। অনুজা একটা পর্যায়ে স্থির হয়ে গেলে ভোলা সেখান থেকে চলে যায়। এবার ভোলা চলে যাওয়ার পর অনুজার জ্ঞান ফেরে। সে একটি তেলের কৌটো খুঁজে পায়। অনুজা সেই তেল কোনো মতে তার হাতে লাগিয়ে নেয় এবং হাত বিচ্ছিন্নতে সে তার হাতের বাঁধন খুলে ফেলে, আর তারপর নেহার হাতের বাঁধন খুলে দেয়। তো সেই রুমের মধ্যে ঘুরতে ঘুরতে সেখানে একটা ছোট্ট টানেল দেখতে পায়। তো সেই দুজন সেই টানেল দিয়ে বাইরে চলে আসে। সেই টানেল দিয়ে বাইরে এসে নেহা একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, আর তারপর অনুজা সেই টানেল থেকে বেরিয়ে আসে। তবে ভোলা অনুজাকে বেদরক মা এসে সোজা হয়ে চলতে পারছিল না, আর অনুজাকে এইভাবে যেতে পর্ণা দেখে ফেলে। অনুজা কোনো মতে সেই আউট হাউসে চলে আসে, যেখানে সেই ব্যক্তিটিকে বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে অনুজা সেই ব্যক্তির হাত পা খুলে দেয়। অনুজা লোকটিকে বলে, আপনি এখানেই থাকুন,
আমি কিছুক্ষণ পরে এসে আপনাকে নিয়ে যাব। লোকটি অনুজাকে বলে, যেদিন পর্ণার বাচ্চা হয়েছিল সেই দিন আমি এখানে এসেছি। এবার যখন অজিত তার বোনের ফোন ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে, সে ভোলাকে জিজ্ঞাসা করে এখানে কি দুটো মেয়ে এসেছিল, কিন্তু ভোলা খুব সহজভাবেই মিথ্যা বলে। সে বলে কই না তো, এখানে তো কোনো মেয়ে আসেনি। নেহা জানতেও পারে না যে তার দাদা তাকে নিতে এসেছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ করে অজিত সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই অজিতের নজর যায় নেহার লকেটের ওপর, যেখানে নেহার ফটো লাগাটা ছিল। এই লকেট দেখে অজিতের মনে সন্দেহ জন্মায়। সে আবারও ঘনশ্যামের কাছে আসে এবং প্রচন্ড রেখে তাকে জিজ্ঞাসা করে, বল আমার বোন কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আর তখন গিয়ে নিয়া তার দাদা আওয়াজ শুনতে পায়। নিয়া গাড়ি থেকে নেমে তার দাদাকে চিৎকার করে ডেকে ওঠে। আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই ভোলা একটা পাথর নিয়ে অজিতের মাথা থেদেলে দেয়। ভোলা সেই পাথর দিয়ে ক্রমাগত অজিতের মাথায় আঘাত করতেই থাকে। তার শেষ পর্যন্ত ঘনশ্যাম একটা বড় পাথর অজিতের মাথায় সজোরে বসিয়ে দেয়। অজিতের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের সামনে দাদার আমার নৃশংস মৃত্যু দেখে নেহা তো পুরোপুরি অবাক হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। আর এই সুযোগে ভোলা নেহাকে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যায়। এবার তারা যখন অনুজাকে খুঁজতে শুরু করে, তখন পর্ণা ইশারা করে ঘনশ্যামকে দেখায় যে অনুজা আউট হাউসে আছে। ঘনশ্যাম অনুজাকে খুঁজতে খুঁজতে সেই আউট হাউসে গিয়ে পৌঁছায়। ঘনশ্যাম অনুজাকে ধরতেই যাবে, তখন সেই ইলেকট্রিশিয়ান ঘনশ্যামকে আটকাবার চেষ্টা করে। তখন ঘনশ্যাম আর এক মুহূর্ত দেরি না করে একটি ডর সেই ব্যক্তিটির মাথায় বসিয়ে দেয়। ঘটনাস্থলে লোকটি নৃশংসভাবে মারা যায়। অনুজা কোনোভাবে তার হাত থেকে পালিয়ে দৌড়াতে শুরু করে এবং তখন ঘনশ্যাম তার হাতে ছুরি নিয়ে অনুজার পিছনে ধাওয়া হয়। তবে সে অনুজার নাগাল পায় না। ঘনশ্যামের কাজ সহজ করতে ভোলা একটা গুলতি দিয়ে পাথর ছুড়ে মারে অনুজার মাথায়। তো অনুজা সেখানেই পড়ে যায় আর ঘনশ্যাম অনুজাকে ধরে ফেলে। এই পর্যায়ে আমরা এই বাড়ির একটি ওভারভিউ দেখতে পাই। বাড়িটি জনসংগম থেকে বহু দূরে ছিল। আশেপাশে বাড়ি থাকা তো অনেক দূরের কথা, কোনো মানুষ আসা যাওয়াই করছিল না। দুজনকে বাড়ির ভেতর নিয়ে এসে ঘনশ্যাম ভোলাকে পারমিশন দিয়ে দেয়। তো ভোলা খুশিতে পাগল হয়ে যায়। কামন আর আগুন তার মধ্যে এতটাই জ্বলছিল যে সে খুশিতে কান্না করে ফেলে। ভোলা প্রথমে চলে যায় স্নান করতে। সে যে গুজে রেডি হয়ে এসে চলে আসে নেহার কাছে এবং নেহার উপর শুরু করে অশারীরিক নির্যাতন। নেহা বাধা দিলে ভোলা ক্রমাগত তাকে থাপ্পড় মারতে শুরু করে। সে কারণে এক পর্যায়ে নেহা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং তখনই ভোলা খুব নির্মমভাবে নেহাকে ভোগ করে। এই জন্য এক পাশবিক দৃশ্য। নেহার মধ্যে প্রতিরোধ করার কোনো ক্ষমতা ছিল না। এদিকে সেই সময় ঘনশ্যাম আসে অনুজার কাছে এবং শাস্তি স্বরূপ একটি ধারালো বেলেট দিয়ে অনুজার একটা কান কেটে ফেলে। অকথ্য যন্ত্রণায় অনুজার প্রাণ যেন বেরিয়ে আসে। ঘনশ্যাম অনুজার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নেহার রুমের বাইরে নিয়ে আসে, যাতে সে নিজের চোখে নেহার এই অবস্থা দেখতে পায়। ভোলা নেহার উপর এতটাই অত্যাচার করছিল যে নেহা অঙ্কেন হয়ে যায়। নেহার মধ্যে কোনো সেন্স না থাকা সত্ত্বেও ভোলা তাকে ভোগ করেই যায়। এই দৃশ্য যে কোনো মানুষের আত্মাকে চমকে দেবে। এক পর্যায়ে ভোলা নেহাকে বলে, চিৎকার কর, তুই চিৎকার করলে তবেই না মজা পাবো। তবে নেহা ততক্ষণে শারীরিক এবং মানসিক দুইভাবে ভেঙে পড়েছিল। ভোলা নেহার গালাটায় চুমু দিয়ে বলে, বেশ, তবে এখন এই অবধি, কিছুক্ষণ পর আবার আসছি। তাই নিয়ে পরবর্তীতে আমরা দেখি রাত হলে নেহার গোপন অংশ দিয়ে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সেই সঙ্গে শুরু হয় ব্লিডিং। নেহা একটা লোহার ধারালো টুকরো তুলে নেয় এবং সে তার হাতের শিরা কেটে ফেলে। আসলে নেহা বুঝতে পেরেছিল যে সে জীবিত থাকলে এই অত্যাচার দিন দিন আরো তীব্র হবে, তাই সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু নেহার সাথে হয়ে যাওয়া অন্যায়ের পর অনুজার মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। আর সে ঠিক করে নেয় যে সে এসব কিছু সহ্য করবে না এবং নেহাকে নিয়ে এই বাড়ি থেকে বের হবেই। অনুজা যেমন করে হোক জানলা দিয়ে বাইরে লাফায়। এদিকে ভোলা আবারও কামের নিচে নেহার কাছে আসে এবং দেখে যে নেহা তার হাতে শিয়া কেটে ফেলেছে। কিন্তু ভোলা নেহার হাতে একটা ব্যান্ডেজ বেঁধে তার গালে একটা চুমু দিয়ে চলে যায়। ঠিক তখনই ভোলা দেখে অনুজা তাদের গোয়ায় আগুন লাগিয়ে দিয়েছে, যে কারণে বাকি পশুদের সাথে তাদের গাভী লক্ষ্মীও পুড়ে মারা যায়। এই আগুন দেখে ঘনশ্যাম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে আসে। তো ভোলা রেগে গিয়ে আউট হাউসে গিয়ে একটা ছুরি নিয়ে অনুজাকে মারার জন্য যায়। তো আউট হাউস থেকে বেরিয়ে এলে গভীর অন্ধকার ভেদ করে একটা টর্চের আলো দেখতে পাইছে। সে নিশ্চিত হয়ে যায় যে অনুজা ওই রাস্তা বরাবর ছুটছে। তো ভোলাও সেই আলো অনুসরণ করে সেই রাস্তার দিকে ছুটতে শুরু করে। এদিকে নেহাকে একা পেয়ে পর্ণা নেহার কাছে আসে এবং তাকে জল দেয়। তো নেহা পর্ণার কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা বলে দাও। কিন্তু পর্ণা বলে, না, আমি এমনটা করতে পারবো না, এমন করলে আমার বাবা আমাকে মারবে। অর্থাৎ ঘনশ্যাম পর্ণার স্বামী নয়, সে হলো তার নিজের বাবা। আর ঘনশ্যাম এতটাই বিকৃত মানসিকতার যে সে তার নিজের মেয়েকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। আর পর্ণা যদি তার বাবার চাহিদা পূরণ না করত, তাহলে ঘনশ্যাম তার মেয়ের উপর চালাতো নানান পাশবিক অত্যাচার, এমনকি দিনের পর দিন তাকে খাবার দেওয়া বন্ধ করে দিত। সুতরাং পর্ণা নিরুপায়। তো বাবার ভাই নেহাকে সেই রুমই বন্ধ করে সে বাইরে চলে যায়। কিন্তু নেহাকে কাঁদতে দেখে পর্ণা আবারও ফিরে আসে এবং তার রুমের দরজা খুলে দেয়। অর্থাৎ ইনডাইরেক্টলি সে নেহাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ভোলা অনুজার পিছন পিছন ছোটে, তবে সে অনুজার নাগাল পায় না। তবে একটা পর্যায়ে অনুজা একটা গাছের মোটের ডাল নিয়ে সেই অন্ধকারের মধ্যে ভোলাকে পেটাতে শুরু করে। অনুজার রাগ যখন তাতেও শান্ত হয় না, সে ভোলার হাত থেকে চাকু কেড়ে নিয়ে সেটা তার বুকেই বসিয়ে দেয়। রীতিমতো সেখানে সেই হিংস্র পশুগুলির আত্মনাদ শোনা যায়। অনুজা দ্রুত আবার সেই বাড়িতেই ফিরে আসে এবং আমরা দেখি যে সেই হিংস্র জানোয়ারগুলি ভোলাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। তো এদিকে ভোর হয়ে আসে এবং নেহাও কোনোভাবে ঘর থেকে বাইরে চলে আসে। তবে অনুজার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ঠিক অনুযায়ী পুরো পরিবারকে একটা উচিত শিক্ষা দিতে চায়। সে ঠিক করে নেয় যে সে ঘনশ্যামকে প্রাণে মেরে ফেলবে। তো তারা অতি সন্তর্পণে সেই বাড়িতে চলে আসে। এর পর যে আমরা দেখি ঘনশ্যাম ইতিমধ্যে জানতে পেরে গিয়েছি যে ভোলা মারা গেছে।
মায়ের সাথে গল্প করাকালীন ঘনশ্যামের মনে হয় যে এই বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছে, আর সে যখনই বাইরে আছে অনুজা তার উপর আক্রমণ করে বসে, যেটা কিনা ঘনশ্যাম মোটেই প্রস্তুত ছিল না। অন্যদিকে নেহার একটা আঘাতে প্রাণ হানায় লীলা। এদিকে প্রবল হাতাহাতির মধ্যে অনুজা ঘনশ্যামকে তিনতলা বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং মৃত্যু যন্ত্রণায় ঘনশ্যাম প্রথমবার মা বলে চিৎকার করে ওঠে। সেই সঙ্গে তার 5 বছরের মৌনবত তো ভেঙেই গেল, সেই সঙ্গে এই নরপিশাচকে তার জীবনের মায়াও ত্যাগ করতে হলো। অবশেষে অনুজা এবং নেহা এই নরক থেকে মুক্তি পায় এবং তারা পন্নাকেও সেই বাড়ি থেকে মুক্ত করে। কাহিনীর শেষ পর্যায়ে স্ক্রিনে কতগুলি কথা ভেসে ওঠে। আমরা জানতে পারি সম্পূর্ণ কাহিনী একটি সত্য ঘটনার উপর নির্মিত। ঘনশ্যাম এবং তার পরিবার এখানে 20 বছর ধরে বাস করছিল এবং পন্না এই অবধি মোট 8টি বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে 7 জনকে ঘনশ্যাম নিজে মেরে ফেলে, আরেকটি বাচ্চা মৃত অবস্থায় জন্মেছিল। ভোলা এবং ঘনশ্যাম মিলে এই পর্যন্ত 13 জনকে প্রাণে মেরে ফেলেছে। এর মধ্যে ভোলা 9 জন মেয়েকে ভোগ করেছে এবং তাদের মধ্যে প্রথম শিকার ছিল পন্নার মা সাবিত্রী। একমাত্র অনুজা এবং ন্যায় তাদের হাত থেকে বাঁচতে পেরেছে। কিন্তু মুভির কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে একটা পরিবার জনসম্মুখের আড়ালে কিভাবে ক্রাইম করে যাচ্ছিল। তবে তাতে এমন কাজ করার পিছনে আসল উদ্দেশ্য আমরা জানতে পারি না। গল্পে কোথাও না কোথাও অনুজার অতিরিক্ত বোকামি তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রথমবার বাড়ি রহস্যজনক মনে হওয়ার পরেও কৌতূহলবশত সেই বাড়িতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। তো অতিরিক্ত কৌতূহল অনেক সময় মানুষের জন্য কাজ হয়ে দাঁড়ায়। এই কাহিনী সেটারই প্রমাণ। তো চলো আজ এই অবধি, পরের দিন আবার একটা নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।